প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং এই করোনা সংকটকালীন মুহূর্তে বাংলাদেশ সরকার ঘোষিত সকল স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলছো এবং মেনে চলবে, এটাই তোমাদের প্রতি প্রত্যাশা। তো আমি হচ্ছি মোহাম্মদ আলী আসগর সুমন, সহকারী শিক্ষক ইংরেজি, পালংতলা গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের জন্য একটি ক্লাস নিব, ইংরেজি একটি ক্লাস। এবং এই ক্লাসে আমি চেষ্টা করব যাতে করে এই বন্ধকালীন সময়ে বাসায় বসেই তোমরা ইংরেজি গ্রামারের কিছু বিষয় সেটা চর্চা করতে পারো। ওকে, তাহলে শুরু করা যাক। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, টুডেস ক্লাস, and class is for class 8 and subject is English, and let's see what's our topic for today. Our today's topic is transformation of sentences. All of you have already known that you have 5 marks about these topics, and these topics includes several items. তোমরা নিশ্চয়ই জানো তোমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে 5 মার্ক আছে এবং এটাতে কয়েকটা বিষয় আছে। যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি অ্যান্ড ভয়েস চেঞ্জ। যেখানে আমাদের এই 4টা টপিকস আছে এবং এগুলো ভাইস ভার্সাও আছে। তো আজকে আমরা যেই টপিক্সটা নিয়ে আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ কিভাবে হ্যাঁ বোধক বাক্যকে না বোধক বাক্যে রূপান্তরিত করা যায় সেই সম্পর্কে আজকে আমাদের আলোচনা। তোমরা নিশ্চয়ই ক্লাস 6 এবং 7-এ পড়ে এসেছো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সম্পর্কে। 6-7 আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতাম সেটা অনেকটা ছিল কনভার্সন অফ সেন্টেন্স, অর্থাৎ সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় আমাদের বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যেত। যেমন আই গো টু স্কুল, আই ডু নট গো টু স্কুল। হি প্লেস ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। আই ওয়েন্ট দেয়ার, আই ডিডেন্ট গো দেয়ার। এই যে বাক্যগুলো ছিল, এই পরিবর্তনগুলোতে আমরা অর্থের পরিবর্তন করে ফেলতাম। বাট ইন ক্লাস 8 হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু মেক অ্যাফার্মেটিভ নেগেটিভ উইদাউট চেঞ্জিং মিনিং। কিন্তু তোমাদের ক্লাস 8-এর যে সিলেবাস আছে সেখানে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করব, কিন্তু সেক্ষেত্রে অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে আসো আমরা কীভাবে অ্যাফার্মেটিভকে নেগেটিভ করব উইদাউট চেঞ্জিং মিনিং, তার জন্য কিছু নিয়মকানুন দেখি। সর্বপ্রথম আমাদের যে নিয়মটা আসবে, অনলি বা অ্যালোন থাকলে, দ্যাট মিন্স ইফ এনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কনসিস্ট দ্য ওয়ার্ড অনলি অ্যান্ড or alone, then what we have to do, we have to use none but if it indicates a person. We have to use nothing but if it indicates a matter. We have to use not more than or not less than if it indicates age or any number. অর্থাৎ অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করার সময় আমরা ব্যক্তি বোঝালে সেক্ষেত্রে লিখব নান বাট, যদি বস্তু বোঝায় সেক্ষেত্রে আমরা লিখব নাথিং বাট, যদি বয়স বা সংখ্যা বোঝায় সেক্ষেত্রে আমরা লিখব নট মোর দেন অথবা নট লেস দেন। ক্লিয়ার স্টুডেন্ট? অনলি বা অ্যালোনযুক্ত বাক্যকে অ্যাফার্মেটিভ করার জন্য, নেগেটিভ করার জন্য তোমরা কি করবে? যদি ব্যক্তি বোঝায় তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে লিখবে নান বাট, যদি বস্তু বোঝায় তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে লিখবে নাথিং বাট, যদি বয়স বা সংখ্যা বোঝায় সেক্ষেত্রে লিখব আমরা নট মোর দেন অথবা নট লেস দেন। Let's see some example. The first example, only the graduates can apply. What you have to do, you have to find out the word only and you have to make it sure what does the word only indicates. যে আমরা প্রথমে বাক্য থেকে অনলি খুঁজে বের করব এবং দেখব এখানে অনলি দ্বারা ব্যক্তি, বস্তু না সংখ্যা বোঝানো হয়েছে। এখানে অনলি পর আছে গ্র্যাজুয়েটস, আর গ্র্যাজুয়েটস হচ্ছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তাদেরকে আমরা গ্র্যাজুয়েটস বলি। তার মানে এখানে অনলি দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে। আর যদি অনলি দ্বারা ব্যক্তি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে কী লিখব? আমরা অনলির পরিবর্তে লিখব নান বাট। তাহলে আনসারটা হবে নান বাট দ্য গ্র্যাজুয়েটস ক্যান অ্যাপ্লাই। তাহলে দেখো আমরা অনলির পরিবর্তে শুধু কী করেছি, অনলির পরিবর্তে আমরা একটা নান বাট লিখেছি, কারণ এখানে ব্যক্তি বোঝাচ্ছে। এবারে আমরা দ্বিতীয় উদাহরণটা দেখি, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। এখানে আমরা অনলির পরে দেখতে পাচ্ছি দ্য মুন আছে, আর দ্য মুন হচ্ছে তোমার বোঝায় বস্তু। তাহলে যদি বস্তু বোঝায় সেক্ষেত্রে আমরা জানি কি বসবে,
নাথিং বাট। তাহলে এটার উত্তর হচ্ছে দেখো নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। ওকে, এবার আমরা দেখি তৃতীয় যে উদাহরণটা, হি ইজ অনলি 22। এখানে আমরা দেখো অনলি পর 22 এখানে একটা সংখ্যা দেওয়া আছে যেটা দ্বারা বয়স বোঝায়। আর বয়স বা সংখ্যা বোঝালে সেক্ষেত্রে আমরা অনলি প্রতি কি লিখবো, নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে এটার উত্তরটা হবে হি ইজ নট মোর দেন 22। আমরা চাইলে লিখতে পারি হি ইজ নট লেস দেন 22। তাহলে 1 নম্বর নিয়মটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। অনলি বা অ্যালোন থাকলে ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন। সাথে আমরা তিনটে উদাহরণ দেখলাম। আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এবার আসো আমরা চলে যাই আমাদের দ্বিতীয় নিয়মটাতে। দ্বিতীয় নিয়মটাতে রয়েছে যদি বাক্যে মাস্ট থাকে, মাস্ট থাকলে আমরা মাস্টের বিরুদ্ধে কী করব, মাস্ট থাকলে আমরা তার বিরুদ্ধে লিখব ক্যান নট বাট, অথবা চাইলে আমরা ক্যান নট হেল্প লিখতে পারি, কিন্তু ক্যান নট হেল্প লিখলে আমাদেরকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাই সেক্ষেত্রে আমরা কী করব, আমরা ঝামেলা এড়ানোর জন্য মাস্ট থাকলে ক্যান নট বাট ব্যবহার করব, কিন্তু সাথে আমরা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি বসে এই নিয়মটা আমরা মনে রাখব। তাহলে আসলে আমরা এটার উদাহরণ দেখি। প্রথম যে উদাহরণটা দেওয়া আছে উই মাস্ট ডাই। তাহলে মাস্ট থাকলে আমরা জানি মাস্টের প্রতি কী লিখতে হবে, ক্যান নট বাট। তাহলে উত্তরটা কি হচ্ছে, উই ক্যান নট বাট ডাই। কিন্তু তোমরা কেউ যদি ক্যান নট হেল্প লিখতে চাও সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ক্যান নট হেল্প লিখে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো সেক্ষেত্রে হবে কি, উই ক্যান নট হেল্প ডাইং। এই যে ডাইয়ের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা হয়ে গেছে ডাই। তাহলে আমরা মাস্ট থাকলে ক্যান নট বাট লিখব, চাইলে আমরা ক্যান নট হেল্পও লিখতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এরপর আমরা দেখি পরবর্তী যে নিয়মটা, হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে। হ্যাভ টু বা হ্যাজ টু যদি থাকে সেক্ষেত্রে আমরা ক্যান নট বাটই লিখব, অর্থাৎ মাস্ট না থেকে মাস্টের বিরুদ্ধে হ্যাভ টু বা হ্যাজ টু থাকতে পারে, সেক্ষেত্রে আমরা লিখব ক্যান নট বাট, অর্থাৎ মাস্ট হ্যাভ টু হ্যাজ টু একই অর্থে ব্যবহৃত হবে। উদাহরণ দেখো, উই হ্যাভ টু স্টাডি হার্ড। তাহলে এখানে হ্যাভ টু আছে, আমরা জানি হ্যাভ টু বা হ্যাজ টু থাকলে আমাদেরকে লিখতে হবে ক্যান নট বাট। তাহলে আমরা উত্তরটা লিখব কি, উই ক্যান নট বাট স্টাডি হার্ড। চাইলে আমরা এখানে ক্যান নট হেল্প লিখি, উই ক্যান নট হেল্প স্টাডিং হার্ড, সেটাও আমরা লিখতে পারি। পরবর্তী নিয়মটা হচ্ছে হ্যাড টু থাকলে। আমরা জানি হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে হ্যাড টু থাকলে তখন আমরা যেখানে লিখেছি ক্যান নট বাট, যেহেতু এখানে হ্যাড টু পাস্ট আছে সেক্ষেত্রে আমরা কি করব, এখানেও পাস্ট হয়ে যাবে, ক্যানের পাস্ট হচ্ছে কুড, সেক্ষেত্রে আমরা লিখব কুড নট বাট। তাহলে হ্যাভ টু হ্যাজ টু যেহেতু প্রেজেন্টে ছিল সেক্ষেত্রে আমরা লিখেছি ক্যান নট বাট। হ্যাড টু যেহেতু এটা পাস্ট টেন্স আছে সেক্ষেত্রে আমরা লিখব কুড নট বাট। তাহলে আমরা উদাহরণ যদি দেখি, হি হ্যাড টু ওবে হিজ প্যারেন্টস। তাহলে এখানে যেহেতু হ্যাড টু আছে, হ্যাড টুর পরিবর্তে আমাদের নিয়ম অনুযায়ী লিখতে হবে কুড নট বাট। তাহলে হি কুড নট বাট ওবে হিজ প্যারেন্টস। তাহলে স্টুডেন্ট আমরা আরেকবার একটু চেক করি, মাস্ট থাকলে আমরা ক্যান নট বাট লিখব, চাইলে আমরা ক্যান নট হেল্পও লিখতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। মাস্টের পরিবর্তে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু লিখতে পারি, মাস্ট হ্যাভ টু হ্যাজ টু একই অর্থে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা কি করব, ক্যান নট বাট লিখব। কিন্তু যদি হ্যাড টু থাকে সেক্ষেত্রে আমরা ক্যান নট বাট না লিখে সেক্ষেত্রে আমরা লিখব কুড নট বাট। ওকে, নাও মুভ অন টু দ্য নেক্সট রুলস অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট এভরি। এভরি থাকলে আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমেই লিখতে হবে দেয়ার ইজ নো। তাহলে এভরি থাকলে দেয়ার ইজ নো, তারপর এভরি এর পরের শব্দ, অর্থাৎ এভরির সাথে যে শব্দটা থাকতে পারে, বডি থাকতে পারে, ওয়ান থাকতে পারে, মাদার থাকতে পারে, স্টুডেন্ট থাকতে পারে, যাই থাকবে। তাহলে আমরা এভরি থাকলে প্রথমে লিখব দেয়ার ইজ নো, তারপর লিখব এভরি এর পরের শব্দ, এরপর লিখব বাট, এরপর লিখব বাকি অংশগুলো, অর্থাৎ সেন্টেন্সে বাকি যে অংশগুলো আছে। তো এটার উদাহরণ যদি আমরা দেখি, দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে এখানে এই বাক্যটা আমাদের শুরু হচ্ছে এভরি দ্বারা। এভরি থাকলে আমরা জানি প্রথমেই হবে দেয়ার ইজ নো, এরপর এভরি এর পরের শব্দ, এখানে এভরি এর পরের শব্দ ছিল মাদার, তাহলে দেয়ার ইজ নো মাদার, তারপর হচ্ছে বাট, আমরা লিখলাম বাট, বাকি অংশ হচ্ছে লাভস হার চাইল্ড। তাহলে এভরি থাকলে প্রথমে দেয়ার ইজ নো লিখব, এভরি এর পরের শব্দটা লিখব, বাট লিখব, বাকি অংশ লিখব। ঠিক আছে,
এরপর চলে এসে আমরা পরবর্তী নিয়ম, বোথ ডট ডট অ্যান্ড যদি থাকে নেগেটিভ করার সময় আমরা লিখব নট অনলি ডট ডট বাট অলসো। তাহলে বোথ ডট ডট অ্যান্ড যুক্ত বাক্যকে নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের লিখতে হবে নট অনলি ডট ডট বাট অলসো। যেখানে বোথ থাকবে সেখানে আমরা লিখব নট অনলি, যেখানে অ্যান্ড থাকবে সেখানে আমরা একটা লিখে দিব বাট অলসো। এছাড়া আর কোনো পরিবর্তন করতে হবে না। দেখো উদাহরণ যেটা দেওয়া আছে, হি ইজ বোথ স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বোথ আছে অ্যান্ড আছে। নেগেটিভ করার জন্য আমরা কি করব, বোথের জায়গায় লিখব নট অনলি, অ্যান্ডের জায়গায় লিখব বাট অলসো। তাহলে আনসারটা কি হয় দেখো, হি ইজ নট অনলি স্ট্রং বাট অলসো অ্যাক্টিভ। তাহলে বোথের জায়গায় আমরা লিখেছি নট অনলি, অ্যান্ডের জায়গায় আমরা লিখেছি বাট অলসো। এটা খুবই সহজ নিয়ম, আশা করি তোমরা চর্চা করলেই পারবে। এরপর চলে আসি আমরা পরবর্তী নিয়মটা, অলওয়েজ থাকলে। অলওয়েজ থাকলে নেগেটিভ করার সময় সেখানে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ বসে। অর্থাৎ অলওয়েজ থাকলে আমরা লিখব নেভার এবং বাক্যে যে অ্যাফার্মেটিভ শব্দটা থাকবে সেই শব্দটার আমরা নেগেটিভ দেব। অর্থাৎ হা বোধক শব্দের না বোধক। যেমন হ্যাপি থাকলে আমরা জানি বিপরীত হবে আনহ্যাপি, গুড, ব্যাড। ফ্রেন্ড থাকলে এনিমি অর ফো, রেগুলার, ইরেগুলার, লাইক, ডিসলাইক, অনেস্ট, ডিসঅনেস্ট, ওবিডিয়েন্ট, ডিসওবিডিয়েন্ট, ওল্ড, নিউ। এরকম অনেকগুলো শব্দ আছে যেগুলোর অ্যাফার্মেটিভ শব্দ যখনই থাকবে নেগেটিভ করার সময় আমাদেরকে সেগুলোর নেগেটিভ ফর্ম দিতে হবে। আর মনে রাখতে হবে যদি বাক্যে অলওয়েজ থাকে সেক্ষেত্রে অলওয়েজের পরিবর্তে আমাদের দিতে হবে নেভার। তাহলে আসো আমরা উদাহরণটা দেখি, হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল। তাহলে এখানে অলওয়েজ আছে, আমরা জানি অলওয়েজ থাকলে তার পরিবর্তে হবে নেভার। আর আমাদের কি করতে হবে, পাঞ্চুয়াল শব্দটার বিপরীত শব্দ দিতে হবে। আমরা জানি পাঞ্চুয়াল শব্দের অর্থ হচ্ছে সময়ানুবর্তী, তাহলে এর বিপরীত শব্দ হবে দেরি করা বা বিলম্ব করা, যেটা হচ্ছে লেট, অথবা আমরা আনপাঞ্চুয়ালও লিখতে পারি। তাহলে এটার উত্তরটা কী হবে, হি ইজ নেভার লেট অথবা হি ইজ নেভার আনপাঞ্চুয়াল। তাহলে অলওয়েজ থাকলে নেভার বসবে এবং অ্যাফার্মেটিভ শব্দগুলো নেগেটিভ বসবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আমরা অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ না দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের বাক্যটা ভুল হয়ে যাবে। তাহলে আমরা আরেকবার একটু রিভাইজ করে নিই। এভরি থাকলে দেয়ার ইজ নো, এভরি এর পরের শব্দ বাট প্লাস বাকি অংশ। বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো বসবে। আর অলওয়েজ থাকলে নেভার বসবে এবং অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ বসবে। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা চলে যাই পরবর্তী নিয়মটায়। পরবর্তী যে নিয়মটা আছে সেটা হচ্ছে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে। অ্যাজ সুন অ্যাজ অর্থ আমরা জানি যেই মাত্র। অ্যাজ সুন অ্যাজ থাকলে প্রথমে আমরা লিখব নো সুনার হ্যাড, তারপর লিখব সাবজেক্ট এবং বাক্যে যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর আমরা লিখব বাকি অংশ, এরপর দিব দেন এবং অপর অংশ। অর্থাৎ এখানে দুইটা অংশ থাকবে। প্রথম অংশে আমরা অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড লিখব, সাবজেক্ট লিখব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখব, বাকি অংশ লিখব প্রথম অংশের, এরপর একটা দেন অপর অংশ লিখব। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু উদাহরণটা দেখি। উদাহরণটা দেওয়া আছে, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান ওয়ে। দেখো এখানে দুটি অংশ আছে। প্রথম অংশ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ, আর পরের অংশটাতে রয়েছে হি র্যান অ্যাওয়ে। তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা জানি প্রথমে আমাদের লিখতে হবে নো সুনার হ্যাড। তাহলে প্রথমে আমরা লিখলাম নো সুনার হ্যাড, এরপর লিখতে হবে আমাদের সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য থিপ, এরপর বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভার্ব ছিল স, স এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন, এরপর হচ্ছে বাকি অংশ, বাকি অংশ হচ্ছে দ্য পুলিশ। এরপর দেখো একটি কম আছে, সেই কমার জায়গায় আমরা লিখেছি দেন। দেনের ক্ষেত্রে স্পেলিংটা আমরা খেয়াল রাখবো THAN, দেন। এরপর অপর অংশ, অপর অংশ হচ্ছে হি র্যান অ্যাওয়ে। তাহলে উত্তরটা হবে নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড, সাবজেক্ট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাকি অংশ দেন এবং অপর অংশ। এরপর চলে আসি আমরা পরবর্তী নিয়মটা, অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে সেক্ষেত্রে আমরা লিখব নট লেস ডট ডট দেন। অর্থাৎ অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের নট লেস ডট ডট দেন লিখতে হবে। আমরা কি করব, বোথ ডট ডট অ্যান্ডের মতো করেই, অর্থাৎ বোথ ডট ডট অ্যান্ড যখন ছিল তখন আমরা বোথের জায়গায় নট অনলি, অ্যান্ডের জায়গায় বাট অলসো লিখে দিয়েছি। এখানে আমরা কি করব, প্রথম অ্যাজের জায়গায় লিখব একটি নট লেস আর দ্বিতীয় অ্যাজের জায়গায় লিখব একটি দেন, বাকি সব কিছু ঠিক থাকবে। দেখো উদাহরণ, হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন। তাহলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ স্ট্রং অ্যাজ। তাহলে প্রথম অ্যাজের জায়গায় আমরা লিখব নট লেস আর দ্বিতীয় অ্যাজের জায়গায় আমরা লিখব দেন।
তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা কী হবে, হি ইজ নট লেস স্ট্রং দেন এ লায়ন। তাহলে দেখতে পাচ্ছ নিশ্চয়ই অ্যাজের জায়গায় নট লেস আর অ্যাজের জায়গায় দেন, বাকি সব কিছু অপরিবর্তিত আছে। এটাও সহজ নিয়ম, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা পারবো। এরপর চলে আসে আমরা পরবর্তী নিয়মটাতে, টু ডট ডট টু যদি থাকে সেক্ষেত্রে আমাদের লিখতে হবে সো ডট ডট দ্যাট। কিন্তু ক্ষেত্রে আমাদেরকে আরেকটা কথা মনে রাখতে হবে যে সাবজেক্টের পর টেন্স অনুসারে আমাদেরকে ক্যান নট অথবা কুড নট লিখতে হবে। অর্থাৎ টু ডট ডট টু থাকলে শুধু সো ডট ডট দ্যাট লিখলে আমাদের কাজ শেষ হবে না, আমাদের এখানে সাবজেক্টের উপর টেন্স অনুসারে ক্যান নট বা কুড নট লিখতে হবে। কারণ যেহেতু এটা আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করছি, বাক্যে অবশ্যই আমাদের নট থাকতে হবে। তাহলে দেখো উদাহরণটা ছিল হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে আমরা এখানে একটা টু অ্যান্ড টু পেয়েছি। টু এর জায়গায় আমরা লিখবো সো, টু এর জায়গায় লিখবো আমরা দ্যাট, এবং এই দ্যাট লেখার পর পরবর্তী অংশে আমরা সাবজেক্টের পর টেন্স অনুসারে ক্যান নট বা কুড নট লিখব। তাহলে স্টুডেন্ট তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ হি ইজ টু উইক টু ওয়াক, এখানে যেহেতু ইজ আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ পরবর্তী অংশে আমরা অবশ্যই কী লিখব, ক্যান নট। আর যদি এখানে হি এর পর ওয়াজ থাকতো তাহলে সেটা পাস্ট টেন্স ছিল, তখন সেক্ষেত্রে আমরা কী লিখতাম, কুড নট। তাহলে দেখো উত্তরটা আমরা হি ইজ সো উইক দ্যাট, তাহলে যে আমরা টু এর জায়গায় লিখেছি সো অ্যান্ড টু এর জায়গায় লিখেছি দ্যাট, এরপর আমরা সাবজেক্ট লিখেছি হি, কারণ এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, এবং যেহেতু প্রেজেন্ট টেন্স আছে সেই ক্ষেত্রে আমরা কি লিখেছি, ক্যান নট ওয়াক। আর যদি পাস্ট টেন্সে থাকতো সেক্ষেত্রে আমরা লিখতাম কুড নট ওয়াক। ঠিক আছে, তাহলে আমরা একটু রিভাইজ দিয়ে দিই। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড লিখবো, আমরা সাবজেক্ট লিখবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখবো, প্রথম যে বাকি অংশ আছে সেটা লিখবো, তারপর একটা দেন লিখবো, টিএইচএন দেন, এবং অপর অংশ লিখবো। আর অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে খুবই সহজ নিয়ম, নট লেস ডট ডট দেন লিখবো। টু ডট ডট টু থাকলে এটাও সহজ নিয়ম, সো ডট ডট দ্যাট লিখবো, কিন্তু শুধু আমাদের খেয়াল রাখতে হবে পরবর্তী অংশে সাবজেক্টের পর টেন্স অনুসারে অবশ্যই আমাদের একটি ক্যান নট বা কুড নট লিখতে হবে। ওকে, তাহলে এবার আমরা চলে আসি পরবর্তী যে নিয়মটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ শব্দ থাকলে, সেটা আমরা অলওয়েজ থাকলেও বলেছিলাম, অলওয়েজ থাকলে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দের নেগেটিভ বসে। কিন্তু যদি কোনো বাক্যে অলওয়েজ না থেকে শুধু অ্যাফার্মেটিভ শব্দ থাকে সেক্ষেত্রে আমরা কী করব, অ্যাফার্মেটিভ শব্দ থাকলে আমরা তার নেগেটিভ দিব এবং নেগেটিভ শব্দটির পূর্বে আমরা একটা নট দিব। দেখো হি ইজ এ কাইন্ড ম্যান, এটা হচ্ছে একটা আমাদের অ্যাফার্মেটিভ বাক্য। এই বাক্যে কাইন্ড হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ শব্দ, আমরা জানি কাইন্ড শব্দের অর্থ দয়ালু, কাইন্ডের বিপরীত আমরা জানি আনকাইন্ড অথবা ক্রুয়েল, দুটাই হয়, তোমরা যেটা সুবিধা সেটা লিখবে। তাহলে হি ইজ নট অ্যান আনকাইন্ড ম্যান, তাহলে আমরা কী করেছি, কাইন্ডের বিপরীত লিখেছি বা নেগেটিভ লিখেছি আনকাইন্ড, তার আগে একটা লিখেছি নট, হি ইজ নট অ্যান আনকাইন্ড ম্যান। আর কাইন্ডের আগে এ ছিল, এখানে আনকাইন্ডের আগে অ্যান বসেছে, কারণ এটা হচ্ছে আর্টিকেলের ব্যবহার। আর্টিকেলের ব্যবহার তোমরা নিশ্চয়ই পড়েছ, তারপর পরবর্তী ক্লাসে এটা নিয়ে আরেক আলোচনা করে দেবো আমি। তাহলে চলে আসি আমরা পরবর্তী যে নিয়ম, উদাহরণ, ঢাকা ইজ অ্যান ওল্ড সিটি। তাহলে এটা হচ্ছে আমাদের একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে অ্যাফার্মেটিভ শব্দ হচ্ছে ওল্ড, তাহলে আমাদের ওল্ডের নেগেটিভ লিখতে হবে। আমরা জানি ওল্ডের নেগেটিভ হচ্ছে নিউ অথবা ইয়াং, যেহেতু এখানে পুরাতন বুঝিয়েছে সেক্ষেত্রে আমরা ইউজ করব নিউ, আর যদি এখানে বয়স বোঝাতো যুবক সেক্ষেত্রে আমরা ব্যবহার করতাম ইয়াং। তাহলে এটার উত্তর হবে ঢাকা ইজ নট এ নিউ সিটি। দেখো আমরা কি করেছি, ওল্ডের বিপরীত শব্দ আমরা নিউ লিখেছি এবং তার আগে একটা নট দিয়েছি। ঠিক আছে, আমাদের মোটামুটি 10টা নিয়ম মনে রাখতে হবে। এর বাইরে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভ্যারি থাকলে। অনেক সময় যদি অ্যাফার্মেটিভ বাক্যে ভ্যারি থাকে সেক্ষেত্রে নেগেটিভ করার সময় সেই ভ্যারির পরিবর্তে অ্যাট অল বসে। দেখো যেমন আয়রন ইজ এ ভ্যারি ইউজফুল মেটাল, এখানে আমাদের এই যে ভ্যারি আছে এটাকে আমরা নেগেটিভ করব 10 নম্বর নিয়ম অনুযায়ী, অর্থাৎ অ্যাফার্মেটিভ শব্দ থাকলে তার নেগেটিভ শব্দটির পূর্বে নট। শুধু আমাদের খেয়াল রাখতে হবে এখানে আমাদের ভ্যারির পরিবর্তে একটা অ্যাট অল হবে, অর্থাৎ আয়রন ইজ নট এ ইউজলেস মেটাল অ্যাট অল। ইউজফুলের বিপরীত হচ্ছে ইউজলেস, আর ভ্যারি তার পরিবর্তে রয়েছে অ্যাট অল। তাহলে স্টুডেন্ট তোমরা বাসায় এই নিয়মগুলো চর্চা করবে, সাথে উচ্চারণগুলো চর্চা করবে। আমাদের পরীক্ষায় ট্রান্সফরমেশন থেকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কোশ্চেন আসে, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কোশ্চেনও আসতে পারে। তাহলে যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলা হয় আমরা এই নিয়মগুলোই মনে রাখবো, শুধু তখন এই নিয়মগুলো কী হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রথমে যখন বলেছিলাম অনলি বা অ্যালোন থাকলে
নান বাট বসে ব্যক্তির ক্ষেত্রে নেগেটিভ বাক্যে নান বাট থাকলে অ্যাফার্মেটিভ করার জন্য আমাদের তার প্রতি কী করতে হবে? অনলি দিয়ে দিতে হবে। নাথিং বাট থাকলে আমাদেরকে অনলি দিয়ে দিতে হবে। মাস্ট থাকলে আমরা পড়েছিলাম ক্যান নট বাট বসে, ক্যান নট বাট থাকলে অ্যাফার্মেটিভ করার সময় আমরা কী দিব? মাস্ট। অর্থাৎ তোমরা এই 10টা নিয়ম দুই দিক থেকে আমাদের মনে রাখতে হবে যে মাস্ট থাকলে ক্যান নট বাট বসে, আবার আমরা মনে রাখবো ক্যান নট বাট থাকলে অ্যাফার্মেটিভে মাস্ট বসে। এভরি থাকলে দেয়ার ইজ নো বসে, আবার আমরা মনে রাখবো দেয়ার ইজ নো থাকলে এভরি বসে। অ্যাফার্মেটিভ শব্দ থাকলে তার নেগেটিভ বসে এবং নেগেটিভ শব্দটি পূর্বে নট বসে, আবার এটাকে আমরা মনে রাখবো নেগেটিভ শব্দ থাকলে তার অ্যাফার্মেটিভ শব্দ বসে এবং নটটি বাদ যায়। অর্থাৎ নিয়মটা এদিক ওদিক দুইভাবে পড়লে আমরা একই সাথে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ পেরে যাব। তাহলে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে অন্য যে কোনো টপিকস নিয়ে আবার কথা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ এভরিবডি।